ইব্রাহিম দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। এই আইনের আমরা অধ্যায় আছে 23টির মধ্যে গুরুত্বপূর্ণ কয়টা অধ্যায়ের কথা বলবো আজকে। এই গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা বহুত করে পড়ব, বারবারই বলছি। আমরা 501 থেকে 511টা দ্বারা পড়ার কোনো টেনশন নেবেন না, খুবই কম দ্বারা পড়ব। এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, 16 অধ্যায় এবং 17 অধ্যায়। এই যে 4-5টা অধ্যায় বললাম, এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন আসলে এখান থেকেই বেশিরভাগ আসবে। আর এমসিকিউগুলো ওই সমস্ত বই থেকে আসবে এবং আমরা মূল আইন পড়ি। মূল আইন আলোচনা করার জন্যই আমাদের সাথে আপনার এই আয়োজন। সঙ্গে থাকবেন, এমসিকিউ থেকে ফেল করবেন না, করার কোনো সুযোগ আর অপশন নাই। এছাড়াও আমরা আজকে আলোচনা করব দণ্ডবিধি আইন 1860 সালের, দণ্ডবিধি আইন 1860 সালের 141 বেআইনি সমাবেশ আমরা পড়ি। এই বেআইনি সমাবেশ বলতে আসলে কিন্তু বইতে নাই। বেআইনি সমাবেশ বলতে নাই, আছে গণশান্তি পরিপন্থী সংক্রান্ত অপরাধ। যদি কখনো আসে যায় গণশান্তি পরিপন্থী কাকে বলে, গণশান্তি পরিপন্থী কখন অনুষ্ঠিত হয়, এ প্রমাণের গণশান্তি কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তা প্রমাণের পদ্ধতি, যাই কিছু আসুক। আমি এখন কটা প্রশ্ন আপনাদের সামনে বলবো। এই প্রশ্নগুলো টেনশন করবেন না, সমস্ত প্রশ্নই আপনি পারবো যদি সূচি মুখস্থ করে নেন, এর ভিতরের কথাগুলো জানেন। পরীক্ষার বাকি আর 5 মাস, আপনি যতই কম বোঝেন আর বেশি বোঝেন, 5 মাস চোখের পলকে চলে যাবে। এখন আসেন, বেআইনি সমাবেশ কাকে বলে? প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে। বেআইনি সমাবেশ কাকে বলে? কতজন সদস্য হলে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়? কতজন সদস্য হলে দাঙ্গা অনুষ্ঠিত হয়? কখন বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবে? কখন বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবে? দাঙ্গার বৈশিষ্ট্য কি কি? বেআইনি সমাবেশের বৈশিষ্ট্য কি কি? বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে পরিণত হয়? বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে পরিণত হয়? কি কি কারণে বেআইনি সমাবেশ হয়? তারপরে সমাবেশে কি কি শর্ত থাকে? সমাবেশ করার সময় কি কি শর্ত থাকে? সমাবেশে সরকারি কর্মচারী বাধা দিলে কি ধরনের অপরাধ? এই সরকারি কর্মচারী, এখন যদি আপনারা 4-5টা ধারার কথা বলি, আপনারা তাল মাটালাবেন, মনে হচ্ছে রেজাল্ট কত পারে আমরা পারি না। আপনি আমার চেয়ে বেশি পারবেন ইনশাল্লাহ, লাগিয়ে আছেন। এই সরকারি কর্মচারীদের 4-5টা প্রশ্নের থেকে ধারার থেকে উত্তর করা যায়। আমার সাথে থাকেন, 5-3 মাস পূর্বে আমরা প্রশ্ন পড়ব হুবহু, যা আমি কল্পনাও করতে পারবেন ইনশাল্লাহ। এছাড়া বেআইনি সমাবেশের সদস্য আপনি হলেন, গ্রেপ্তার করলেন, তা কিভাবে প্রমাণ করবেন ও বেআইনি সমাবেশের সদস্য ছিল? এই প্রমাণের দায়ভার, প্রমাণের পদ্ধতি, প্রত্যেক বেআইনি সমাবেশ, তারপরে ডাকাতি সদস্য, চুরি, প্রতারণা, যে কোনো জায়গায় যদি এসে আপনাকে প্রশ্ন করে আপনি প্রতারণা করলেন, তা প্রমাণের দায়ভার। আপনি গ্রেপ্তার করে নিয়ে আসলেন, আমি ডাকাতি করছি, আপনি আমাকে ধরে নিয়েছেন, আপনি প্রমাণ করবেন, প্রমাণের দায়ভার। এই জানিন এই প্রশ্নটা প্রমাণ একদিন বলবো। আমি আপনাদের বুঝাইছি পার্থক্যর দায়ভার আমার, এমসিকিউ দায়ভার আমার, এবং পার্থক্য এমসিকিউ প্রমাণ, অনেক কিছু আমি আপনাদের কাছ থেকে দায়ভার নেব। আপনারা যদি বুঝবার চেষ্টা করেন আমি বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ। একবার না 1000বার বলবো, ঠিক আছে? এইরকম প্রশ্ন যদি আপনাদের সামনে বলতে থাকি, 1000টা প্রশ্ন আসবে না, তাতে আপনি মনে করেন রিজাল্ট অনেক জানে, আসলে মতো জানিনি। এই আপনি যখন এই সূচিগুলো মুখস্থ করে ফেলবেন, এই আইন সম্পর্কে বুঝে ফেলাবেন, তখন আপনি আমার চেয়ে বেশি জানবেন। ক্যাডার নেওয়ার আমার কোনো দরকার নাই। আপনি প্রমোশন পালি, এই দিয়ে আমার তখন ক্যাডার হবেন যে আমার ভাই আমার প্রমোশন পাইছে, আমরা একসাথে আলোচনা করতাম। আমি কিন্তু আইন পড়াই নেই, আমার গ্রুপের নাম আইন পড়ি ডিসকাস দল, এখানে আলোচনা করি। যাক, দণ্ডবিধি আইনের 8ম অধ্যায় গণশান্তি পরিপন্থী কাজ। গণশান্তি পরিপন্থী কাজটা হলে কেমন? এই দেখে আমরা সাধারণত বেআইনি সমাবেশ বলি। এই বেআইনি সমাবেশ কি হয়? 5 বা ততোধিক ব্যক্তি, 4 জন হলে কিন্তু হবে না। 5 বা ততোধিক ব্যক্তি। আরেকটা কাজ আছে ডাকাতি, 5 বা ততোধিক হলে ডাকাতি, তার নিচে হলে কিন্তু ডাকাতি হয় না। পড়ার মাঝে 2-3টা আইনের কথা বলে ফেললি, আইনগুলো মনে রাখবেন। তাহলে যে বেআইনি সমাবেশের সদস্য হলো 5 বা ততোধিক ব্যক্তি, ডাকাতি 5 বা ততোধিক ব্যক্তি। আর এই 5 বা ততোধিক বেআইনি সমাবেশের সদস্যদের, এদের কি কাজ করলে বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে? বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে বা বেআইনি সমাবেশ হবে কি কি কাজ করলে পারে? এই 5 জন ব্যক্তি, তাদের উদ্দেশ্য বা তাদের কাজগুলো যদি নির্মূল হয়, এই 5টা কথা ঝড়ের মতো মুখস্থ করবেন, এনে কোনো বাদ দেওয়ার সুযোগ নেই।
সূচি যেমন মুখস্থ করবেন, সূচির সাথে এই 5টাও মুখস্থ করবেন। এছাড়া আমি আলোচনা করলে বড় করে করা যাবে, ছোট করে আপনাদের বলে দেবো। তারপরে আরেকটা হচ্ছে লেগে এই বেআইনি সমাবেশ 4টি আইনে আছে। 4টি আইনের প্রথম আইন আসছে লেগে 1861 সালের পুলিশ আইন। পুলিশ আইনে এই বেআইনি সমাবেশের সংজ্ঞা দেয়, পূর্বেও 2 আইনে আলোচনা করেছিলাম। এরই দেয় লাইসেন্স দেয়, এর লাইসেন্স দেয় শর্ত সাপেক্ষে দেয়। 34 কখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হয়, 30-এর কয়ের 1, 30-এর কয়ের 2-তে উত্তর করা যায়। এছাড়াও বেআইনি সমাবেশ কখন ছত্রভঙ্গ করবেন, ফৌজদারি কার্যবিধি 1898 সালের 127, 128, 129, 130 ওইখানে কথাগুলো সুন্দর করে বলা আছে, পড়ছিলাম। এছাড়াও দণ্ডবিধি আইনে যখন সংজ্ঞা আসবে তখন বেআইনি সমাবেশ 141 ধারাতে সংজ্ঞা দেবেন। যদি শাস্তির কথা বলে, কি অপরাধ করলে কি শাস্তি আমরা আলোচনা করব, সেটা দণ্ডবিধি আইনে যে আপনি টাচ করে খুঁজবেন বা আপনি এখানে পাবেন। এই দণ্ডবিধি আইনে এই শাস্তি এবং সংজ্ঞার কথা বলা আছে। পার্থক্য এখানে আছে দাঙ্গা, এই বেআইনি সমাবেশের ভিতরে আছে মারামারি। তাহলে এই বেআইনি সমাবেশের ভিতরে পাবেন কি দাঙ্গা, এই বেআইনি সমাবেশের ভিতরে আছে মারামারি এই অধ্যায়ের মধ্যে। এটা গণশান্তি পরিপন্থী সম্পর্কিত অপরাধ, গণশান্তি পরিপন্থী সম্পর্কিত অপরাধ। অপরাধমূলক বল প্রয়োগের ভান করিয়া সরকার বা সরকারি কর্মচারী। তাহলে অপরাধমূলক বল প্রয়োগের একটা সংজ্ঞা আছে। এখন বললে আপনারা তো হবেন, ইমোশনাল হবেন। 300 যখন 49, 50, 51 পর্ব অপরাধমূলক বল প্রয়োগ, আক্রমণ। আরেকটা কিছু কথাটা আছে, অধিকার যাব না। অপরাধমূলক বল প্রয়োগের ভান করা, এই কাজগুলো করবেন। এই কাজগুলো কার সাথে করবেন? সরকারি কর্মচারী যখন দায়িত্ব পালন করবে তখন আপনি অপরাধমূলক বল প্রয়োগ করতেছেন বা ভান করতেছেন, সরকারি কর্মচারীকে ভয় ভীতি দেখাচ্ছেন। এই হলো 141 কি বলছে সংক্ষেপে, সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো প্রকারে ভয় ভীতি দেখায় তাহলে ওটা বেআইনি সমাবেশে গণ্য হবে। নাম্বার 2, কোনো আইন আনুক বা সরকারি কর্মচারী, এভাবে পড়বেন, কোনো আইন আনুক বা সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় 5 বা ততোধিক ব্যক্তি যদি তার কাজে বাধা দান করে, সরকারি কর্মচারীর কাজে বাধা দান করে, যে কর্মচারী আইন অনুযায়ী এই কাজটা করতে গেছিল তার কাজে বাধা দান করছে, তাহলে এই কাজটা হলো কি বেআইনি সমাবেশে গণ্য হবে। 5 বা ততোধিক ব্যক্তি যদি এই কাজ করে তখন বেআইনি সমাবেশে গণ্য হবে। এছাড়া তৃতীয়ত কি বলছে? দুষ্কর্মের বা অপরাধজনক অনধিকার প্রবেশ। দুষ্কর্ম কাকে বলে? দুষ্কর্ম হচ্ছে লেগে অপকর্ম করা, কুকর্ম করা, পাপ করা বা অন্যায় করা, এই ব্যক্তিরা হলো দুষ্কর্ম করে। আর অপরাধজনক অনধিকার প্রবেশ 441 থেকে শুরু করে 459 পর্যন্ত, 462 পর্যন্ত আলোচনা আছে, পরে আলোচনা করব। এই সংজ্ঞাগুলো যখন আমরা পড়া হবে, রিভিশন করব, খুব দ্রুত যাব। 3 মাস পূর্বে আমি বলছি আপনাদের রুটিন দেওয়ার থেকে প্রশ্ন পড়ব এবং খুব দ্রুত আলোচনা করব, এখন স্বাভাবিক বোঝার জন্য। তাহলে দুষ্কর্ম সম্পর্কে আপনাদের ধারণা আছে। দুষ্কর্ম হচ্ছে লোকে অপকর্ম করে, যে ব্যক্তি সমাজে অপকর্ম করে, কুকর্ম করে, পাপ করে বা অন্যায় করে, এই ব্যক্তিরা কি করছে? দুষ্কর্ম করছে। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো দুষ্কর্ম করে, অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, তাহলে সেটা বেআইনি সমাবেশ বলেই গণ্য হবে। এছাড়া চতুর্থ কি বলছে? আমার আপনার চলাচলের রাস্তা, জনগণের চলাচলের রাস্তা, কোনো ব্যক্তির চলাচলের রাস্তা, পানি খাবার ব্যবস্থা থাকে। আমাদের শহর এলাকায়, গ্রাম অঞ্চলেও পানি, যেখানে সরকার পানি সরবরাহ করে সেখানে পানি খাওয়ার সবারই অধিকার আছে। 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 5 জন হতে পারে, কিন্তু এই পানির স্বাভাবিক পানি খাওয়া বা পানির ব্যবহার থেকে বঞ্চিত করে। তাহলে আপনি রাস্তার থেকে বঞ্চিত করলেন, পানির ব্যবহার থেকে বঞ্চিত করলেন, রাস্তার থেকে বঞ্চিত করলেন, পানির ব্যবহার থেকে বঞ্চিত করলেন। কোনো সম্পত্তির দখল, যে সম্পত্তি একজন পাবে বা কেউ পাবে, সেই সম্পত্তির দখল নিল কয়জন? 5 বা ততোধিক ব্যক্তি। এটা কিন্তু আইনসঙ্গতভাবে নেয় নাই, ওরা ওই যে কতগুলো অপকর্ম করেই এই কাজের দখলদার হয়। তাহলে চতুর্থ কি বলছে? কোনো সম্পত্তি দখল করছে, যে রাস্তায়
যে রাস্তায় আমি আপনি চলাচল করব সেই রাস্তায় চলতে দেবে না। আমরা যেখান দিয়ে পানি এনে খাই বা গোসল করতে যাই সেই পানি ব্যবহার করতে দেবে না। এই 5 জন ব্যক্তি তার বেশি সংখ্যক ব্যক্তি যদি এই কাজ করে তারা অপরাধজনক বেআইনি সমাবেশ করেছেন বলেই গণ্য হবে। এরপর আসেন পঞ্চম, যে কাজ করার জন্য আমি আইনত অধিকার, যে কাজ করার জন্য আমি আপনি আইনত অধিকার আছে বা আইনের লিগাল আছে সেই কাজ করতে নিষেধ করে বা সেই কাজ করতে দেয় না। সেই কাজ করতে যদি না দেয় বা সেই কাজ করতে নিষেধ করে, এবং যে কাজ আইনানুগ করার জন্য আমার অধিকার নাই, যে কাজ আইনানুগ করার আমার অধিকার নাই সেই কাজ করতে বাধ্য করে বা সেই কাজ করার জন্য বল প্রয়োগ করে বা করায়, তাহলে সেই কাজগুলো হবে বেআইনি সমাবেশে। এই বেআইনি সমাবেশের সংজ্ঞা হলো কি, যদি 2 বা ততোধিক ব্যক্তি, ভুল করেছি, বেআইনি সমাবেশের সংজ্ঞা লেখার সময় লিখবেন যদি 5 বা ততোধিক ব্যক্তি কোনো সরকারি কর্মচারীর অপরাধ তার দায়িত্ব পালন করার সময় অপরাধজনক বল প্রয়োগ করে, ভয় ভীতি দেখায়, বাধা সৃষ্টি করে, কোনো দুষ্কর্ম করে, তারপরে কি করছে কোনো দুষ্কর্ম করে, এরপরে রাস্তা, পানি বা কোনো সম্পত্তি দখল করে, যে ব্যক্তির আইনানুগ যে কাজ করার অধিকার আছে সেই কাজ করা থেকে বিরত রাখে, অন্যায় কাজ করতে বাধ্য করায়, উপরোক্ত কাজ করায়, তাহলে সে ওই কাজগুলো বেআইনি সমাবেশ করেছেন বলে, এই কাজগুলো করেছেন বলে বেআইনি সমাবেশ করেছেন বলেই গণ্য হবে। এই সংজ্ঞাগুলো যখন লিখবেন এই 5টা কলামের ছোট্ট করে এটা করে লিখে আপনি কলামটা পূরণ করে দেবেন। এই কাজগুলো যারা করে যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তখন এই সমাবেশকে বেআইনি সমাবেশ বলেই গণ্য হয়। তাহলে এখন আমি আবার সংক্ষেপে বলি, এই 41 জায়গাটা একটু বড় আসছে বলার সময় 10 মিনিট চলে গেল। 141 কি বলছে খেয়াল করবেন। 141 আমি যেভাবে বলে আপনারা এইভাবে মুখস্থ করবেন, আমি শর্টে কবি। 141 হচ্ছে 1, সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় যদি ভয়ভীতি দেখায়, সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় ওই 5 বা ততোধিক ব্যক্তি যদি ভয়ভীতি দেখায়। 2, কোনো আইনানুগ কার্যক্রম করার সময় বা সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় যদি কোনো ব্যক্তি 5 বা ততোধিক ব্যক্তি কোনো ভীতি প্রদর্শন করে, ভয় ভীতি প্রদর্শন করে। নাম্বার 3, কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকারকেও প্রবেশ করে, কোনো স্থানে কোনো 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো দুষ্কর্ম করে বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে। নাম্বার 4 কি বলছে, যদি কোনো সম্পত্তি দখল করে, তারপরে রাস্তা ব্যবহার বন্ধ করে, পানির ব্যবহার বন্ধ করে, এই ক্ষেত্রে। নাম্বার 5, যে কাজ আমার আইনানুগ করার অধিকার আছে সেই কাজ করা থেকে বিরত রাখে, এবং যে কাজ করার জন্য আমার আইনত অধিকার নাই সেই কাজ করতে বাধ্য করে। এই 5টা কথা মুখস্থ করে নেবেন, আর জ্বরের গতিতে যাও। এরপরে 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া। বেআইনি সমাবেশের সদস্য হচ্ছে কি, যেখানে বেআইনি সমাবেশ হয়েছে 5 বা ততোধিক ব্যক্তি, ওর মধ্যে একজন আপনি হলেন, মানে তার সদস্য হিসেবে গণ্য হয়ে গেলেন। এরপর ওটা কঠিন না। এরপরে 143 বেআইনি সমাবেশের শাস্তি যখন আসবে সংজ্ঞা দিলে পারে শাস্তি লিখবেন। বেআইনি সমাবেশের যখন সংজ্ঞা লিখবেন অবশ্যই তার সাথে শাস্তি লিখবেন। 143 শাস্তি রাখবেন 143। এর শাস্তি হলো 6 মাস। এর শাস্তি হলো 6 মাস পর্যন্ত কি 6 মাস মেয়াদ পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এইখানে শাস্তি মনে রাখবেন, প্রথমে রাখবেন 6 মাস, 2 বছর, 2 বছর, তারপর আবার 6 মাস। এটা ওটা সিস্টেম আছে, পরে কমান। এরপরে আসেন 144 বলছে কি, মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশে যোগদান। মারাত্মক অস্ত্র কাকে বলে? এটা কি করে বুঝবেন? মারাত্মক অস্ত্র আইন পড়ার কাজ দেয় আমাদের এটা। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করা। আপনারা জানেন অস্ত্র আইনে অস্ত্র প্রমাণ করার জন্য বিশেষজ্ঞর প্রমাণ করা দরকার হয় না, এটা আমরা অস্ত্র আইনে পড়ে আসছিলাম। সেই জন্য মারাত্মক অস্ত্র কোনটা, কোনটা ছোট অস্ত্র, ওইটা বিচারকরা দেখলেই বুঝতে পারবে, জনগণ দেখলে বুঝতে পারে যে এটা মারাত্মক অস্ত্র, এটা নর্মাল অস্ত্র, ওইটা ভারী অস্ত্র। এগুলো বোঝা যায়, এগুলো প্রমাণ করার জন্য বিশেষজ্ঞর বিশেষ একটা প্রয়োজন হয় না।
তারপরে 144 বলছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি বেআইনি সমাবেশে যোগদান করেন, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়, অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে, মৃত্যু ঘটাতে পারে। এই অস্ত্র হিসাবে যদি আপনি ব্যবহার করবেন সেটা মৃত্যু ঘটাতে পারে। এরকম কিছু অস্ত্র, এরকম অস্ত্রে আপনি সজ্জিত হয়ে গেছেন, যে অস্ত্রটা আপনি নিয়ে গেছেন সেই অস্ত্রে কারোর মৃত্যু ঘটাতে পারে, বড় ধরনের ক্ষতি করতে পারে। এরকম অস্ত্র হলে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে আপনি এই দাঙ্গায় অংশগ্রহণ করছেন, আপনার আমার শাস্তি যদি এই কাজ করি 2 বছরের কারাদণ্ড। থুরুলি মুখস্থ করেন, এখানে বোঝার কিছু নাই তেমন। এরপর 145 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হয়ে গেছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পাওয়ার পরে আমি আপনি আবার ওই সমাবেশে যোগদান করছি, বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করে দিয়েছে। দেওয়ার পরে আমরা জানার পরেও ওই সমাবেশে যদি যোগদান করে কোনো সদস্য, তবে তার শাস্তি 145। দেখবেন মাইকিং করে বা নিষেধ করে যেখানে বেআইনি সমাবেশ করেন না। তাহলে এই নিষেধ আমরা পাওয়ার পরেও কি করছি, সরকার নির্দেশ দিয়েছিল এইখানে যে সমাবেশ হবে এটা বেআইনি সমাবেশ হবে, এই জাতীয় সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন না। কিন্তু আমি আপনি সবাই সমাবেশে অংশগ্রহণ করছি। তাহলে আমরা কি জানার পরেও যখন এই বেআইনি সমাবেশে গেছি, এখন বলবে আপনি জানলেন কি করে? এই যে দেশে আইন পাশ হয়, অন্য প্রসঙ্গে চলে যায়, 2 মিনিট না করলে নয়, কারণ এখানে আমরা আলোচনার সময় পাচ্ছি। আপনি আইন জানলেন কেমনে? আইন যখন সংসদে বা পার্লামেন্টে পাশ হয় তখন দেখবেন টেবিল থাপড়ে আইন হা ভোট দিয়ে পাশ করে, তখন তার একটা কলামে উল্লেখ থাকে এই আইন সবাই জানে বলেই পঠিত বলে গণ্য হয়, এই আইন বাংলার সবাই জানে বলেই গণ্য হয়। অথচ আইনের 1 পৃষ্ঠা আমি আপনি পড়ি নাই। ওই আইনগুলো বিভিন্ন গণমাধ্যম, পেপার, পত্রিকায় বলা হয়, খবরে বলা হয় যে দেশে এইরকম একটা আইন পাশ হয়েছে, এরকম বলে না, সেটা পার্লামেন্টে বসে বসলো। আর যেখানে বেআইনি সমাবেশ হয় এই সমাবেশের স্থানে কিন্তু সরকার অনেক সময় মাইকিং করে, পুলিশ, জেলা প্রশাসকরা মাইকিং করে সমাবেশে যোগদান না করার জন্য। কিন্তু আমি আপনি জানার পরেও যখন ওই সমাবেশে যোগদান করব তখন বলবেন যে কই আমি তো জানি না, আমি তো শুনি নাই, সেই অপশন থাকবে না। সরকার মাইকিং করে ফেলছিল বা প্রসার করছিল, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন দপ্তর, চৌকিদার বিভিন্ন মারফতে সরকারি ওই কাজটা প্রচার করছিল। যার কারণে আপনি জানার পরেও যদি উক্ত সমাবেশে যোগদান করেন তার শাস্তি 145। 146 হলো দাঙ্গা। এই দাঙ্গাটা কি? এই দাঙ্গাটা কাকে বলে? বেআইনি সমাবেশ থেকেই সৃষ্ট দাঙ্গা হয়। দাঙ্গা কিন্তু এককভাবে হয় না, এই দাঙ্গা বেআইনি সমাবেশের সদস্য থেকে হয়। এই সদস্য বারে 1 জন হতে পারে, এই কাজ 2 জনও করতে পারে, 3 জনও করতে পারে, কিন্তু সদস্য বেআইনি সমাবেশের 5 জনের নিচে তো না। ওই 5 জন থেকে ততোধিক লোক, 5 থেকে যদি 5000 লোক হয় সমস্যা নাই, ওর মধ্যে একজন লোক যদি উগ্রতা প্রদর্শন করে, ওর মধ্যে কতজন লোক? 1 জন লোক কোনো বেআইনি সমাবেশ কর্তৃক, ওয়ার কোনো সদস্য কর্তৃক, বেআইনি সমাবেশ কর্তৃক এবং বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক। তাহলে কি বলছে? বেআইনি সমাবেশ হতে হবে, সমাবেশের ওইখানকার যে কোনো একজন সদস্য হতে পারে। এই সদস্য যদি কোনো বল প্রয়োগ করে, বল মানে শক্তি প্রদর্শন করে বা উগ্রতা প্রদর্শন করে, তাহলে বেআইনি সমাবেশে যদি কোনো এক ব্যক্তি বল প্রদর্শন করে বা উগ্রতা প্রদর্শন করে, উক্ত সমাবেশের দাঙ্গায় পরিণত হয়ে যায়। উক্ত বেআইনি সমাবেশে তখন কি হবে? দাঙ্গায় পরিণত হবে। এই দাঙ্গাটা দেখবেন কিরকম, আর এটা বুঝে আমরা সবাই, পুলিশ মিছিল মিটিং যখন হয় শত শত লোক করে, এত সুন্দর শান্তিপূর্ণভাবে লাইসেন্স মাফিক করে, কিন্তু কোনো একটা লোক দেখবেন ফট করে দোকানে ঢিল মারছে, কোনো একটা ব্যক্তির গায়ে আঘাত করছে, ঠিক আছে, তখন ওই সমাবেশ তখন আর সমাবেশ থাকে না, তখন দাঙ্গায় পরিণত হয়ে যায়। হাজার হাজার লোকের মধ্যে একটা লোক বাপের বদনাম ছড়াতে 10-5টা লাগে না, একটা হলেই যথেষ্ট। সেই সমাবেশে একটা লোক থাকলেই সম্ভব দাঙ্গা করার জন্য। তাহলে দাঙ্গা হচ্ছে কি? বেআইনি সমাবেশ থেকে সৃষ্ট। ওই বেআইনি সমাবেশের যে কোনো একজন সদস্য যদি তিনি বল প্রয়োগ করেন বা উগ্রতা প্রদর্শন করেন, কাজ হলো দুটো। একটা হলে তিনি বল প্রয়োগ করছেন এবং উগ্রতা প্রদর্শন করছেন। এই যে ব্যক্তি বল প্রয়োগ এবং উগ্রতা প্রদর্শন করবে, ওই বেআইনি সমাবেশ যত সংখ্যা লোক থাক সবাই ওইটা দাঙ্গায় পরিণত হয়ে যাবে, উক্ত কাজটা দাঙ্গায় পরিণত হয়ে যাবে। তারপরে আসছে দাঙ্গার শাস্তি। 147 দাঙ্গার শাস্তি। আপনি যদি দাঙ্গা করেন তাহলে দাঙ্গার শাস্তি হলো 147। 47-এর শাস্তির মেয়াদ কিরকম? 2 বছর পর্যন্ত কারাদণ্ড।
তাহলে আমরা পড়ছি 43-এ 6 মাস, 43-এ 6 মাস, 44-এ 2 বছর কারাদণ্ড, 45-এ 2 বছর, 46-এ কত, 46 নয় 47 আছে 2 বছর, 46 তো সংজ্ঞা, 47-এ 2 বছর, 47-এ 2 বছর, 47-এ 2 বছর। এরপরে 148 বলছে মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত দাঙ্গায় অংশগ্রহণ। মারাত্মক অস্ত্র শস্ত্র একটু আগেই পড়ছিলাম 144, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কোথায় যোগদান করেছিলাম, বেআইনি সমাবেশে। খেয়াল করবেন, মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলেন, 144 শাস্তি। মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আপনি দাঙ্গায় অংশগ্রহণ করলেন, আপনার আমার শাস্তি 148। এছাড়াও মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আপনি যদি দস্যুতা এবং ডাকাতি করেন, আপনি যদি দস্যুতা এবং ডাকাতি করি, 398টি শাস্তি। এইরকম আইন যেদিন আপনাদের আমি পড়া ফেলাবো, আইনগুলো কমায় নিয়ে আসবো খুব সংক্ষেপে, এটার সাথে এটার মিল করে পড়বেন, খুব সহজ হবে যে এই জিনিসটা এরকম। তাহলে দেখেন 3টে জিনিস আপনি যদি পড়ে ফেলেন, 144 হলো মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি, 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করার শাস্তি। একই কথা বললেন, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যু বা ডাকাতি করার শাস্তি 398। কত সুন্দর করে পড়ে ফেলেন, মুখস্থ হয়ে গেল। এক লাইন মুখস্থ করলেন, 3টা দ্বারা ক্যাপচার হয়ে যাবে এবং সহজ হবে যখন আপনারা সূচিগুলো মুখস্থ করে ফেলবেন। আমার কথা যদি জোরে হয়, বুঝতে কষ্ট হয়, আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি তার সমাধান করব। এরপর আসছে 149 কি বলছে, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্যই দোষী। খেয়াল করবেন, এই আইনটা পূর্বেও পড়াইছিলাম। এই 149 দ্বারা পূর্বে একদিন আলোচনা করছিলাম অল্প, আজকেও আলোচনা করবো মেলাখানিক। এই ধারাটা পড়াইছিলাম 34 ধারার সাথে, দণ্ডবিধি আইন 1860 সালের 34 নম্বর এবং 149 প্রায় একই ধরনের, একই কার্যক্রম, অল্প একটু 19-20 আছে। এটা ব্যাপক করে পড়বেন এবং আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। এই শুধু 34 হলো একই উদ্দেশ্য বাস্তবায়নকারী, 34 দ্বারা একই উদ্দেশ্য বাস্তবায়নকৃত অপরাধ। এই 34 দ্বারা যে 4-5 জন মার্ডার করে বা 3-4 জন থাকে, খুন খারাপি চুরি, বিভিন্ন সময় 34 ব্যবহার করা হয়, কারণ তাদের উদ্দেশ্য এক ছিল, একসাথে অনেকগুলো লোকের কার্যক্রম করছে। আর 149 কখন, বেআইনি সমাবেশে মারামারি ক্ষেত্রে এদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের সংগঠনের জন্য বেআইনি সমাবেশে প্রত্যেক সদস্যই দোষী। তাহলে এই বেআইনি সমাবেশে যে প্রত্যেক লোক আসলো, এদের সাধারণ উদ্দেশ্য কি ছিল, একই ছিল। এই জন্য বেআইনি সমাবেশে যে আপনি বলবেন আমি মারামারি করি নাই, দাঙ্গা করি নাই, উগ্রতা করি নাই, আমি ঘর বাড়ি পুরাই নাই, এরকম সুযোগ নাই। প্রত্যেকেই দোষী আছেন, এটাই বড় কথা। এখানে প্রত্যেকেই দোষী এই কথা বলে, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশে যোগদানকারী সদস্যরা দোষী বলেই গণ্য হবে। এখন আমি আপনাদের সামনে পার্থক্য করে একটু বলি। 34 দণ্ডবিধি আইনের 34 ধারা এবং 149-এর মধ্যে কি পার্থক্য আছে খেয়াল করেন। 34 ধারায় কি বলছে, কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কোনো কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে। মানে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে, ওদের উদ্দেশ্য একই, কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কার্যাবলী সম্পর্কে বলছে, মানে ওদের কার্যাবলী কাজকাম সব একই ছিল। আর 149 কি বলছে, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্যই দোষী। মুখস্থ করে নেবেন। এছাড়া বেআইনি সমাবেশে বেআইনি 34 দ্বারা বলছে অপরাধ সংগঠনের কোনো নির্দিষ্ট সীমা নাই, অপরাধের সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নাই, মানে অপরাধের যে করবে 2 বা ততোধিক ব্যক্তি এবং যত 100-150 হতে পারে। আর বেআইনি সমাবেশের সদস্য হতে হবে কি, সর্বনিম্ন 5 জন। 149 এই সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে 5 জন লাগবে, 5 বা ততোধিক লাগবে, কম হলে হবে না।
কম হলে হবে না। এছাড়া 34 ধারা আবার কি বলছে, 34 ধারায় বলছে একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সম্পাদন করার লক্ষ্যে কাজ করে। তাহলে 34 ধারায় কি বলছে, একাধিক ব্যক্তি একই উদ্দেশ্যে সম্পাদন করার জন্য কাজ করছে, মানে যে অপরাধটা করবে, এই 34 ধারায় একাধিক ব্যক্তি একই অপরাধ করার জন্য অপরাধ সম্পাদন করার জন্য একটা লক্ষ্য স্থির করে, একটা পরিকল্পনা করে। আর 149 কি বলছে, 5 বা ততোধিক ব্যক্তি সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে। তাহলে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য 5 বা ততোধিক ব্যক্তি এই কাজটা করে। 34 দ্বারা কি বলছে, সংশ্লিষ্ট সকলেই একই অভিপ্রায়, মানে এদের উদ্দেশ্য অভিপ্রায় একই থাকে, অপরাধমূলক কাজে নিয়োজিত হয়। তাহলে 34 দ্বারায় সংশ্লিষ্ট সকলেই একই অভিপ্রায় অপরাধমূলক কাজে নিয়োজিত হয়। আর 149 সংশ্লিষ্ট সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অপরাধমূলক কাজে নিয়োজিত হয়। আপনারা বোঝেন না, আমি জানি, মুখস্থ করতে করতে একদিন বুঝিয়ে ফেলাবেন, ঠিক আছে? এবার বোঝার তেমন কিছু নাই। আবার আছে না বুঝলে আপনি এই 34 আর 149 বলবেন না। যেদিন আল্লাহ র্যাঙ্ক দিক আর আপনি চাকরি করেন, যখন মামলার ডকেট গুলো দেখবেন দেখে হাসবেন। এই যে রিজাউলের সাথে ক্লাসে বসতাম, 149 কথা বলতো, 134 কথা বলে, খুনির উদ্যোগের দ্বারা এর সাথে আমার 34 মারা কেন, তখন দেখে হাসবেন আর খুশি হবেন। আসলে তো খুব সুন্দর জিনিস, এখন ভালো লাগবে না, কারণ এই পড়ালেখা তো সহজ জিনিস না। যাক, লাগিয়ে থাকেন, যে কষ্ট করবে তারই প্রমোশন হবে। এরপরে 149 কি বললাম, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের সকল সদস্যই দোষী। এরপরে আসেন, বেআইনি সমাবেশ যে সদস্য হলেন, এই সদস্যদের যে গ্রেপ্তার করলাম, এই প্রমাণের পদ্ধতি কি? আমি যে সদস্য ছিলাম, আপনি পুলিশ অফিসার আমাকে ধরে নিয়ে গেলেন, আদালত আমাকে বিচার করবে, তাই প্রমাণের পদ্ধতি কিভাবে প্রমাণ করবেন, এর দায়ভারটা কি, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমি 5 থেকে 6টা লাইন বলবো। এই 5 থেকে 6টা লাইন আপনারা মুখস্থ করবেন না, বুঝবেন অথবা একটু করবেন। এর ভিতর লাস্টের কলাম থাকবে এই কাজটা চাকরিত বা স্বেচ্ছাকৃত। এই আইন পড়ানোর সময় আরো এরকম প্রমাণের দায়ভার বলবো। যদিও না বলি, থেকে গেলে আপনারা জিজ্ঞাসা করবেন, ডাকাতির যে সদস্য আপনি গ্রেপ্তার করলেন, তা প্রমাণের দায়ভার কি? চুরির যে সদস্য আপনি গ্রেপ্তার করলেন, ও যে চুরির অপরাধ করলো, এ প্রমাণের দায়ভার কি? প্রত্যেক ধারায় যা যদি এরকম করে বলি, ক্লাসে একটা প্রশ্ন পড়াতে যাই শেষ, কারণ এই প্রশ্ন আসবে। আপনি যদি সমস্ত জায়গা পড়ার থেকে একবারে পড়ে বুঝে ফেলাই, তাহলে এটা মুখস্থ করা লাগবে না, এইটা আপনি বানায় লিখতে পারবেন। এখন বেআইনি সমাবেশের যে সদস্য আমি ছিলাম, আপনি আবার ধরে নিয়ে আসলেন, তা আপনি প্রমাণ করবেন কিভাবে, এখন একটু বলি শোনেন। আমাকে যে আপনি প্রথমেই প্রমাণ করবেন, ওখানে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, ওইখানে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, আপনি আমাকে ধরে নিয়ে আসছিলেন, সেই ঘটনাস্থানে খেয়াল করবেন, ইয়াসিন বাইল দারোগা, তিনি আমাকে ধরে নিয়ে আসছেন। জিজ্ঞেস করে দিচ্ছি, কেন আপনি ধরলেন, প্রমাণ করে দেন। তখন ইয়াসিন ভাই বলছে, ওই রিজাউল যে স্থানে ছিল, ওইখানে একটা বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, আসামি তাহার সদস্য ছিল, আসামি মানে রিজাউল ওই বেআইনি সমাবেশের একজন সদস্য ছিলাম। তাহলে আমার অপরাধ ঠিক আছে, প্রথমে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, এরপরে আমি ওই বেআইনি সমাবেশের একজন সদস্য ছিলাম। তাহলে 141 পাইছেন, 142 সদস্য হয়েছিলাম, 142 কিন্তু সদস্যর কথা বলছিল। এরপরে কি হচ্ছে, অপরাধ অনুষ্ঠানের পূর্বে, এই যে বেআইনি সমাবেশের অপরাধ অনুষ্ঠান হওয়ার পূর্বে ওতে যোগদান করেছিলাম। এই বেআইনি সমাবেশ অনুষ্ঠান হওয়ার পূর্বেই আমি ওই স্থানে যোগদান করেছিলাম। তাহলে বেআইনি সমাবেশ অনুষ্ঠান হওয়ার পূর্বেই আমি ওইখানে যোগদান করেছিলাম। আমি ওই বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য, ওই বেআইনি সমাবেশের সাধারণ যে কি উদ্দেশ্য সেটা আমি জানতাম। ওই বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্যগুলো কি কি সেটা আমার জানা ছিল। বাধা দান করা, ভয় ভীতি দেখানো, দুষ্কর্ম করা, অনধিকার প্রবেশ, পানীয় জলের ব্যবহার থেকে বঞ্চিত করা, আপনার যে কাজ আইনি ছিল সেই কাজ করতে থেকে না দেওয়া, এইগুলো আমার আগেই কি ছিল, এই উদ্দেশ্যগুলো আমার আগেই জানা ছিল। এই উদ্দেশ্যগুলো আমার আগেই কোনো। এরপরে উক্ত সমাবেশের কোনো এক সদস্য উক্ত সমাবেশের
কোনো এক সদস্য অপরাধ সংগঠন করছিল। তাহলে একজন করলেই সবাই যে অপরাধী 149 পাইছিলাম। একজন যদি বেআইনি সমাবেশের অপরাধ করে বা দাঙ্গা করে, ওই সদস্য সবাই দাঙ্গায় অপরাধী, ওই সদস্য সবাই বেআইনি সমাবেশের সদস্য হয়ে যাবে। তাহলে কি বলতে, উক্ত সমাবেশের কোনো সদস্য কোনো অপরাধ করেছিল, কোনো অপরাধ করছিল বলতে যে অপরাধ ওই 5টা 141 পড়াইছি ওইগুলোর যে কোনো একটা করছিল। বারবার ভাঙি বলতেছি কেন, সবাই তো শিক্ষিত লোক, আমরা পুলিশ। তারপরে কি অপরাধটা সংগঠন হয়েছিল, অপরাধটা সংগঠন হয়েছিল, অপরাধটা সংগঠন হয়েছিল, অপরাধটা সংগঠন হয়েছিল। তারপর বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছিল, বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছিল। এই ঘটনা আমি ইচ্ছাকৃতই করেছিলাম, এই ঘটনা আমি ইচ্ছাকৃতই করেছিলাম বলেই এই বেআইনি সমাবেশে ইয়াসিন ভাই আমাকে গ্রেফতার করে নিয়ে গেছিল। তাহলে প্রমাণের দায়ভার, প্রমাণের দায়ভার এখন করাই নাই। এরপরে আর ডাকাতি, চুরি, তারপরে সরকারি কর্মচারী যখন আমি দায়ভার প্রমাণের পদ্ধতি পড়াবো, সেই সময় একদিন শুনতে শুনতে আপনি দেখবেন আমি নিজেই পারি, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে না ইনশাল্লাহ। এরপরে আসেন 150, এগুলো সূচি মুখস্থ করে, এখানে তেমন কিছু নাই। 150 বেআইনি সমাবেশে যোগদান করার জন্য লোক ভাড়া করা, ভাড়াটে কাজে সাহায্য দেওয়া, এর শাস্তি, এগুলো কোনো আসবেন না। এরপরে 151টি বোঝেন, বুঝার আছে। 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়ে উহাতে যোগদান করা বা অবস্থান করা। এইটা কি বুঝলাম? 141 বললাম না বেআইনি সমাবেশের সংজ্ঞা, আবার 151তে কি বলছে? 141 কিন্তু সংজ্ঞা পড়ে আছে, আর 151 বলছে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, উহাতে জানিয়ে যোগদান করা বা অবস্থান করা। এইটা আপনাদের সহজ করে বোঝা নেই। ধরেন আমরা আপনি চাকরি করি, ওসি স্যার দেখুন তার থানা এলাকায় দায়িত্ব পালন করার সময় বা দারোগাই বা দায়িত্ব পালন করার সময় দেখলো কিছু লোক একখানে দাঁড়া রয়েছে। তা বললো আপনারা এখানে কেন দাঁড়া রয়েছেন, কি কাজ কাম? শুনলো, শোনার পরে পছন্দ হলো না, বললো আপনারা এখানে দাঁড়া থাকেন না, চলে যান। তারপরে এটা শুনে করে ঠিক আছে আমরা চলে যাচ্ছি। ওই ওসি সাহেব পরবর্তীবার ঘুরিয়ে আসুক বা দারোগা ঘুরিয়ে এসে দেখে না তারা লোক ওখানে আছে, আরো লোক বাড়েছে, আরো লোক বাড়িয়ে গেছে। ঠিক আছে, এই জাতীয় সমাবেশ, এই জাতীয় 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে এই সমাবেশ অফিসার ভাঙতে বলছিল যে আপনারা 4-5 জন আছেন এখানে, আপনারা সমাবেশ থাকেন না, চলে যান, যার যার বাড়ি চলে যান, এই নির্দেশ দিয়ে গেছে। কিন্তু এই নির্দেশ দেওয়ার পরেও আরো কিছু লোক ওইখানে যোগদান করছে বা উক্ত ব্যক্তিগুলো ওখানে অবস্থান করছে, এই কথা বলছে। এইখান থেকে যখন ধরে নিয়ে আসে বা এইখান থেকে নিয়ে আসে, এগুলোকে গণশান্তি বিঘ্নিত করছিল। এরা কি করছিল? গণশান্তি বিঘ্নিত করিবার সম্ভাবনা ছিল। ওই যে সন্দেহজনক ধরে নিয়ে আসে না, তাহলে কি বলছে? এরা গণশান্তি বিকৃত করিবার সম্ভাবনাপূর্ণ কাজ, এরা গণশান্তি বা বেআইনি সমাবেশ করবে এরকম একটা সন্দেহ বা সরকারের পরিকল্পনা করতেছিল। আমি আপনাদের বলছি আপনারা থাকেন না, আমি থানার ওসি বা একজন ওসি স্যার বলছে দোস্ত তুমি দেরি করো কেন, যাক রানিং ক্লাস আছে, তোমার কষ্টের মধ্যে তুমি ক্লাসে যোগদান করো, এটা বড় কিছু। 24 ঘন্টা ডিউটি, আবার কথা আসে। তারপরে কিছু 5 বা ততোধিক ব্যক্তি, তাহলে কি বলছে? যখন আপনি শরীয়তি বলছেন ওসি সাহেব বা দারোগা সাহেব বা এসপি সাহেব, এই লোকগুলো কি করছে? সরে নাই। এই লোকগুলো কি বলছে? এই লোকগুলো ওই যে দায়িত্বপালক অফিসার ছিল উনি জানতেন গণশান্তি বিঘ্নিত করতে পারে বা সম্ভাবনা আছে, ওরা শান্তিপূর্ণ শান্তি নষ্ট করতে পারে বা শান্তি নষ্ট করার সম্ভাবনা আছে। এরা 5 বা ততোধিক ব্যক্তি ছিল, এদের ভাঙিয়ে দেওয়া আইনানুগ নির্দেশ দেওয়া হয়েছিল, এরা ছত্রভঙ্গ হয়ে যাবে, এটা আইনানুগ নির্দেশ প্রদান করেছিল। তারপরেও তারা সমাবেশে যোগদান করছে। এরকম 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশ, এটা হলো 151। তাহলে বুঝলেন বেআইনি সমাবেশ 5 বা ততোধিক আর 151-র ভিতর বাধা ফেলাবেন না, 151 বাজাবেন না, 141 আর 151-র ভিতর বোঝার আছে। না বুঝলে ক্লাস করে ফোন দেবেন, আরো ভালো করে বলবো। 152 দাঙ্গা ইত্যাদি দমন করে সরকারি কর্মচারী আক্রমণ বা বাধা দান করছে। 152 যদি কল কাটি যায়, আমরা বেশি দূর আর নয়, আর 4-5টা দ্বারা আছে, অল্প বেশি আলোচনার বিষয় না, আপনারা ক্লাসে আবার যোগদান করবেন, আমি লিঙ্ক পাঠাবো। 152 দাঙ্গা বা বেআইনি সমাবেশে যোগদান করার দাঙ্গা বা বেআইনি সমাবেশ দমনকালে সরকারি কর্মচারীর উপর যদি আক্রমণ করেন, বাধা দান করেন, তাহলে আপনার শাস্তি হলো কত? 151 দ্বারা। এটা মুখস্থ করবেন। এরকম দ্বারা আরো আছে,
যদি আপনাকে গুরুতর আঘাত করে, এমনি আঘাত করে, গুরুতর আঘাত করে, চলে যাব 300 কত 332 33। এছাড়া আপনাকে যদি আক্রমণ করে অপরাধজনক ভয়ভীতি দেখায়, চলে যাব 351। এখন বলো রিসেন্টলি মনে নাই। এরকম যখন প্রশ্ন পড়াবো হুবহু করে আপনাদের মিলায় দেবো, ভয় পাবেন না, নিরাশ হবেন না। হয়তো আমি নতুন মনে করেন না যে এমনি পড়ছি, এগুলো সবই আমি আপনাদের প্রশ্ন আগে বোঝা নেই আইন, তারপরে আপনারা সুন্দর করে প্রশ্ন ধরা দেবো ইনশাল্লাহ। তাহলে কি দাঙ্গাতে যদি সরকারি কর্মচারী বাধা দিতে আসে, আমরা যাই কিনা, আমরা মিছিল মিটিং র্যালিতে যাই, সেখানে দাঙ্গা সৃষ্টি হয়ে যায়। এই দাঙ্গা সৃষ্টি করার জন্য আমরা কিন্তু নিবারণ করতে যাই, তখন আমাদের কি করে, আমাদের বাধা দান করে, আমরা কিন্তু ধরে নিয়ে আসি। ধরে নিয়ে আসার পরে 152 মামলা হয়, কারণ সরকারি কর্মচারী কাজে বাধা দান করছে, সরকারি কর্মচারী এই বাধা দান করছে, দাঙ্গা দমন করতে আমরা গেছিলাম, আমাদের উপর বাধা দান করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যার কারণে এই সরকারি কর্মচারীর কাজে বাধা দান করার কারণে 152 তার শাস্তি হবে। 153 ক পড়বেন। 153 ক শ্রেণী সময়ের মধ্যে বা শত্রুতা বর্জন করা। শ্রেণী বা গোত্র বলতে এই 153 ক 121 ক কোনোদিন আসবে না, কিন্তু এটা বুঝে নেবেন। 121 ক 153 ক 108 ফৌজদারি কার্যবিধি, এগুলো থাকে আসে, এগুলো থাকে এই প্রশ্নের ভিতরে আসে। এই গোত্র বলতে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন নৃগোষ্ঠী এই জাতীয় শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বর্জন করে। এক বংশের লোকের সাথে আরেক বংশের গ্যাঞ্জাম লাগা যায়, এই হিন্দুর সাথে মুসলিম, তারপরে চাকমার সাথে বাঙালি, তারপরে এরকম বিভিন্ন শ্রেণী বা গোত্রের বাদে পল্লী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরকম গোত্রের মধ্যে যদি শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বর্জন করে, তার শাস্তি হলো 153 ক। এরপরে 154 কি বলছে, যে ভূমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবে, ওই ভূমির মালিক, ওই ভূমির ম্যানেজার, ওই ভূমির দখলদার, ওই ভূমি যে চাষ করে খায় বা দেখাশোনা করে, যে ভূমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবে, এই ভূমির মালিক, দখলদার ম্যানেজার বা যিনি ভোগ করে খান, এই ব্যক্তি যদি সংবাদ দেবেন, এই ব্যক্তি তাহলে তার শাস্তি সে ভোগ করবে। তাহলে 154 হলো পরিষ্কার দুটি ভাষা। প্রথম ভাষা হচ্ছে যে ভূমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবে, এই সংবাদটা উনি দিতে বাধ্য। আমরা দণ্ড ফৌজদারি টপিকস আছে, এই টপিকসটা শুনে যান, যাতে ভালো লাগবেন। দেখবেন না, মিউট করে দেন, ইয়াসিন ভাই মিউট করে দেন। তাহলে 154 কথা আপনারা বুঝেছেন। এখানে এতটুকু বোঝার যে তাহলে যে ভূমির উপর এই বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবে, যে ভূমির উপর এই তার দায়িত্ব কর্তব্য আছে, ফৌজদারি কার্যবিধি 45 ধারায় ইনি সংবাদ দেবেন, ওটি নিবারণ কিভাবে করবেন, এই বিষয়টা ওনার তার দায়িত্ব ছিল। কিন্তু উনি যদি ওই কাজটা না করেন, এই সমাবেশ যদি ওনার কারণে অনুষ্ঠিত হয়, তাহলে 154 উনি শাস্তি ভোগ করবেন, তাহলে ভূমির মালিক। এরপরে চলে যাবে 157 হচ্ছে, মাঝখানে এগুলো পড়া লাগবে না। বেআইনি সমাবেশের জন্য ভাড়াটে লোকদের আশ্রয় দান করা। তাহলে এই যে বেআইনি সমাবেশ করছেন, এই বেআইনি সমাবেশ করার সময় যদি কোনো লোক ভাড়াটে হয়ে আসে এবং উক্ত ব্যক্তিকে যদি আশ্রয় দান করেন, তার শাস্তি হচ্ছে কত 157। এইরকম করা দ্বারা আমরা পূর্বে পড়ছি কত 130 পড়ছি কি, যদি রাজবন্দী বা যুদ্ধবন্দীকে আপনি আশ্রয় দেন, তার শাস্তি। এছাড়া 136 পড়ছি সেনানৌ এবং বিমান বা সামরিক বাহিনী থেকে যদি কেউ পালন করে, উক্ত ব্যক্তিকে যদি আপনি আশ্রয় দেয়, তার শাস্তি 136। এছাড়া 157 কার কথা বলছে, বেআইনি সমাবেশে যে সমস্ত লোকজন আসছে, এর মধ্যে আর কিছু আছে ভাড়াটিয়া, এর মধ্যে কিছু লোক আছে ভাড়াটিয়া। এই ভাড়াটিয়া ব্যক্তিদের যদি আপনি আশ্রয় দেই, তাহলে আপনার শাস্তি আছে 157। বুঝে পড়া, বেশি কঠিন না। 5টা ধারা পড়লি এটা প্রশ্ন, তাহলে 5টা সূচি যখন পড়ে ফেলাবেন, এটা কিছুক্ষণ আগে বলছি 3 ডে, এটা আমি আপনারে 250 ধারা পড়তে বলছি, 250 লাস্টে থাকে না। যখন আপনি মিলা দেব, তখন একই কথায় যখন একটা সূচি মুখস্থ করবেন, তখন দেখবেন হাতে গোনা 180 ধারা আছে, আর বাকি তো সব মিলেই যায়। এইটার সাথে ওইটা মিলে পড়লে তো সহজ হয়। আপনার এই সহজ করার জন্যই এই ক্লাসের আয়োজন, ইনশাল্লাহ লাগিয়ে থাকবেন। তাহলে 157 কি বলছে, এছাড়াও 212, 213, 216 ক, ওগুলো ব্যাখ্যান করবো না, ক্লাস মেলা বড় আয়োজন রেকর্ডিং।
তারপরে 157 বলছে কি, বেআইনি সমাবেশ যে সমস্ত সদস্য ভাড়াটিয়া আসছিল, এই ভাড়াটিদের আমি আশ্রয় যেন না দেই, আশ্রয় দিলেই 157 দ্বারা শাস্তি। তাই এই আশ্রয় দানের যে 52 ক পড়ছিলাম সংজ্ঞা, স্বামী স্ত্রী ব্যতীত কোনো ক্রমে আপনার অন্য আত্মীয় হলে তাকে আপনি আশ্রয় দেবেন না করে না। এরপরে আসছেন 159 কলহ বা মারামারি। কলহ ও মারামারি এটা সাধারণ একটা জিনিস। এইটা আমি একটা টপিক বলবো আপনাদের সামনে, খেয়াল করবেন। এই মারামারি কাকে বলে, আঘাত কাকে বলে, আর আক্রমণ কাকে বলে। মারামারি কিন্তু আমরা গ্রামে সবাই জানি, স্কুল কলেজে পড়ছি, মারামারি করি না এমন লোক নাই। তার মানে কি, এই মারামারি কিন্তু আমরা যেটা বলি ওটা ভুল। আমি আপনি যে মারামারি বলি, এই মারামারিটা আসলে ভুল। মারামারি বলি বলে একজনের গায়ে জড়া ধরে যে গড়াগড়ি খায়, এটা মারামারি বলি না, এটা কিন্তু মারামারি না। মারামারি হচ্ছে লেগে গণশান্তি নষ্ট করে 2 বা ততোধিক ব্যক্তি। মারামারি একলা একলা হয় না। তাহলে মারামারি কয়জন হয়, 2 বা ততোধিক ব্যক্তি লাগে। এই কাজটা কোথায় হওয়া লাগে, প্রকাশ্য হওয়া লাগে। এই কাজটা কোথায় হওয়া লাগে, প্রকাশ্য হওয়া লাগে। আমি এবং ইয়াসিন ভাই মারামারি করব কিভাবে, আমি আর ইয়াসিন ভাই হচ্ছে গুলিস্তান, ঢাকা গুলিস্তান সবাই চিনবেন। এই গুলিস্তান মোড়ে দুইজনের উপর জোরে জোরে ভাষা খারাপ করি বা কথাবার্তা বলতেছি, এই যে দুইজনের উপর কথা রাগারাগি করা, এইটাকে বলা হয় মারামারি। এই আমার আপনার কথার কারণে, আমার আপনার ধাওয়াধাইয়ের কারণে আশেপাশের লোকজনের পরিবেশ নষ্ট হচ্ছে এবং তারা শান্তি নষ্ট করে দেখতেছে। এই দুইটার কারণে, ইয়াসিন আর এই রিজালের কারণে এখানে আমাদের শান্তি নষ্ট হচ্ছে। এইটা হচ্ছে মারামারি। তাই আমি ইয়াসিনের গায়ে হাত দিই নাই, ইয়াসিন আমার গায়ে হাত দেবে না। শুধু কি হবে, 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করিবে, গণশান্তি ভঙ্গ করিবে, তাকেই মারামারি করে। তাহলে মারামারির সংজ্ঞা কিন্তু গায়ে হাত দেওয়া না। গায়ে হাত দেওয়ার সংজ্ঞা কিন্তু মারামারি না। এটা কি করবেন, আপনি ঝগড়া করবেন, ইয়াসিন আর আমার মধ্যে ঝগড়া হবে। এটা কোথায় হবে, প্রকাশ্য স্থানে, এবং জনগণের গণশান্তি নষ্ট হবে। এইটাকে মারামারি বলে। তাহলে আঘাত কাকে বলে, এই ইয়াসিন আর আমি যদি আঘাত তখনই হবে, ইয়াসিন আর আমি যখন দুজনে ঝগড়া করছি, গণশান্তি নষ্ট করছি, এটা মারামারি। যে ইয়াসিনের শরীর আমি স্পর্শ করব, ইয়াসিন আমার শরীর স্পর্শ করে বসবে, তখন এটা আঘাত হয়ে যাবে। তখন এটা কি হবে, আঘাত হয়ে যাবে। আর এটা আক্রমণ কখন হবে, এই আক্রমণ আঘাতের দ্বারা কত, 319 হলো আঘাত, 319 320 হচ্ছে গুরুতর আঘাত। যদি বড় ধরনের আঘাত করে ফেলি তাহলে 320, আর যদি নর্মাল গাও স্পর্শ করে বসি কোনো ক্রমে, তাহলে ওইটা হচ্ছে আঘাত 319। এরপর আছে আক্রমণ 351। এটা আপনারা পড়ার দরকার না, আমি এটা জ্ঞান আপনাদের দেওয়ার জন্য। ওইগুলো দিন যখন বলবো আস্তে আস্তে বললি আপনি সব শিখে যাবেন। আক্রমণকার, ইয়াসিন আমার পর আক্রমণ করেছে, দাও বটি লাঠি খুসা নিয়ে দায়া চলে আসতেছে, আমি ইয়াসিনের উপর দায়া যাচ্ছি। এই যে দুজনের এমন অ্যাকশন, এমন মুভি, এমন ভঙ্গিমা দেখাচ্ছি যেন মারি বসি, না জানি কোনো বড় ধরনের অপরাধ করে বসি, এইগুলো হচ্ছে আক্রমণ করা। তাহলে মারামারি হচ্ছে গায়ে হাত দেওয়া। নাকি বুঝলেন, গায়ে হাত পড়ছে মানে আঘাতে চলে গেছে, আর আক্রমণ ধাওয়া পাল্টা দেওয়া যখন চলবে ওইটা হলো আক্রমণ। তাহলে আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।